গরমকাল চলছে। আমার মামার ছেলে সৃজন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় থাকে। সৃজন প্রায় সবসময় ফোনে কানটা একেবারে ঝালাপালা করে দেয় সুন্দরবনে ওদের বাড়ি আসার জন্য। পড়াশোনা চলাকালীন একসাথেই আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করি। আমার মামার ছেলে অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার একটা বান্ধবীর সাথে চুটিয়ে প্রেম করেছে বছর চারেক, পরে ফলস্বরূপ বিয়ে। এখন চাকরির সুবাদে আমাকে কলকাতায় থাকতে হয়। অবশ্য আমি এখনো বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফাঁদে পড়তে হতে পারে। হ্যালো, হ্যাঁ সৃজন বল। কি রে, তুই আর আসবি না? কবে আসছিস বল? এই তো অফিস থেকে ছুটি নিয়েছি, কাল রাতেই হয়তো বেরোবো। তা তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ। ঠিক আছে, রাখলাম রে। সৃজন আর বান্ধবী বৌদির প্যানপ্যানানির জন্য অফিস থেকে বেশ কিছুদিনের ছুটি নিলাম। ফোনে ওদেরকে সবটা জানিয়েও দিলাম আমি আগামীকাল আসছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ এত গরম, কাল তার ওপর দিনের বেলাতে প্রখর রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে ফোন করে বলে দিলাম আমি আজ রাতেই সুন্দরবন রওনা হচ্ছি। সন্ধ্যায় খাবার খাওয়ার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ পানি দিতে লাগলো, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। আহ মা, তুমি না সেই আগের মানুষই রয়ে গেলে। এসব তাবিজ কবুজে কি কেউ এখন বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এটা সাথে করে নিয়ে যাবি। কি আর করা, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার পরেশ গাড়িতে গিয়ে উঠলাম। রাত প্রায় 10টা বাজে। কলকাতা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই পূর্ণিমার রাত, আর তার উপরেই লং ড্রাইভ। বেশ একশো থেকে 120 কিলোমিটার গতিবেগে আমাদের গাড়ি ছুটে চলেছে। পরেশ কিছুক্ষণ পর একটা গানের সিডি বাজাতে লাগলো। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক আজকের। হঠাৎ ফোনটা বেজে উঠল। ছোট বোন ফোন করেছে। হ্যালো, হ্যাঁ জুহি বল। তালা তোরা কত দূর এখন? একা যেতে সমস্যা হচ্ছে না তো? আরে না, টেনশন নিস না। ফেরি, তাই তেমন ভিড় হয়নি। আমাদের গাড়ি ছাড়া আর একটা গাড়ি ছিল। আস্তে আস্তে ফেরিটা চলতে শুরু করলো। তারপর এক সময় মাঝ নদীতে যোজনা ভরা চাঁদনি রাতে এই নদীর জলের যেন অপরূপ রূপে শোভা ছড়াতে লাগলো। স্যার দেখছেন কত সুন্দর লাগছে চাঁদ আর নদীর জলের ঢেউগুলোকে? আমরা ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ লাগছে। গাড়ির সিটেই চোখটা বন্ধ করে হেলান দিলাম। কিছু দূর গিয়েই পরেশ গাড়ির ব্রেকটা এমনভাবে মারলো যেন পুরো গাড়িটাই উল্টে যাওয়ার মতো অবস্থা। কি হলো পরেশ, এত জোরে কি কেউ গাড়ির ব্রেক মারে? স্যার, আমার দোষ না, ওনার জন্যই সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত প্রায় 1টা। মেয়েটি লাল শাড়ি পরে আছে, তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে যে আমার গাড়ির সামনে চলে আসলেন? দাদা আমাকে বাঁচান, আমার স্বামী নয়তো আমাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার বাপের বাড়ি, আপনি দয়া করে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। দেখুন, আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটির চোখে হতাশার ছাপ লক্ষ্য করলাম। মেয়েটি প্রায় কাকুতি মিনতি করতে লাগলো। পরে সোফার থেকে বলল, স্যার, আমাদের গাড়ির পিছনের সিটটা তো খালিই পড়ে আছে, আমরা না হয় এই বিপদের দিনে ওকে একটু সাহায্যই করি। আর তাছাড়া সামনে তো ওর বাবার বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। আচ্ছা
ঠিক আছে উঠুন। মেয়েটি পিছনের সিটে উঠে বসলো। এরপরে একবারও পিছনের দিকে তাকানো হয়নি। হঠাৎ করেই মনে হলো মেয়েটি তো কিছু দূরেই নামতে চেয়েছিল। আমি গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তাকে দেখার চেষ্টা করলাম যে কি করছে, কিন্তু আয়নার ভিতরটা কোনো কিছুই দেখা গেল না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ। কিছুক্ষণ পর দেখি মেয়েটির কোলে একটি কাপড়ে বাচ্চা মোড়া, আর যে কাপড়টাতে মোড়া সেটাতে রক্ত মাখা। কিন্তু মেয়েটা যখন গাড়িতে উঠেছিল একাই ছিল, তাহলে বাচ্চাটা কোথা থেকে এলো? মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাউনি কী যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। পরেশ তার আপন মনে ড্রাইভ করে চলেছে। ও কি ভয়ঙ্কর! আমি যে আয়নাতে এটি দেখছি, মেয়েটি এখনও সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম পরেশ যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাই। হঠাৎ করে আয়নাটির ভিতরে তার লাল চোখে চোখ পড়ে যায় আমার। পিছনে তাকাবি না। কথাটি শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি নিজেকে অনেক সাহস জুগিয়ে বললাম, কে আপনি? কি চান? মুক্তি। মুক্তি? আমি আপনাকে কিভাবে মুক্তি দেব? কি হয়েছে আপনার? আজ থেকে বছর 4 আগে আমার একটি কন্যা সন্তান হয়, আর সেটি যখন আমার শাশুড়ি মা আর আমার বর জানতে পারে, সেই রাতে ওরা হসপিটাল থেকে আমাকে আমার বাপের বাড়ির কিছু দিনের জন্য দিয়ে আসবে বলে আমাকে নিয়ে আসে, আর ওই জঙ্গলে রাস্তায় এনে আমাকে আর আমার মেয়েকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়। হঠাৎ খেয়াল করলাম গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নাম। আমি একটাও কথা না বলে গাড়ি থেকে নামলাম। নেমেই দেখলাম পাশে একটা মরা গাছ, আর সেটারই একটি ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে ওই মেয়েটি, আর সাথে ওই বাচ্চাটা। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। গাড়িতে দেখলাম মেয়েটিও আর নেই। এই সব দেখে আমার আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা রইল না। আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম।